এই কাজকর্মের কারণ বিভিন্ন সমাজের জন্য সৃষ্টি করবো। যেমন যেমন আমরা বেগুনের জলজ ভিন্না দিনা ইত্যাদি আপনার ডালি ঘোষ ইত্যাদি সমস্ত প্রকার সমস্ত মিশ্রিত মাধ্যমে আপনাকে ছোটবেলা মিশ্রিত করতে হয়, তার থেকে আবার তো কারিগর বেরিয়ে আবার এই কাজ চলছে। আমি নিজে বিক্রি করেছি, যখন দেখেছি তখন আমার জায়গাটা ওখানে আনা ছিল তো, তখন 25 পয়সা 30 পয়সা 50 পয়সা 1 টাকা 1 টাকা 4 আনা করে এইরকম। তখন বেশিরভাগই ছাঁচের থেকে ছাঁচটা চলতো, ব্লকটা বেশি হতো, প্রিন্টিং ব্লকটা বেশি কাজ, তার সঙ্গে সঙ্গে ছাঁচটা চলতো। বিরিয়ানি এখন ছাঁচে কোয়ালিটিটা বেড়েছে, এবং আইটেমটা অনেক বেড়ে গেছে, তার জন্য ছাঁচের চাহিদা বেশি, বিশেষ করে টপ 10 লাইনটা বেশি বড় বড় ছাঁচের যে টপ 10 ওইটা লাইনটা ছিল কম, এখন এটা বেশি বেশি বেড়েছে। আমরা যেটা ব্লক লাইনটা দিচ্ছি, আমরা যেটা ব্লক লাইনটা করে এসেছি, প্রথমে ব্লকটাই ছিল, ব্লক লাইনটা তখন ভালো ছিল, মানে বিশেষ করে একটা সময় হতো, বিশেষ করে যেমন ক্যালেন্ডার প্রিন্টিং হতো, ক্যালেন্ডারে ব্লক ছিল ছিল এই সময় প্যাকেটগুলো ছাপা হতো, প্যাকেটের ব্লক, এই সময় প্রচণ্ড চাপ থাকতো। এখানে আমরা সময় পেতাম, রাত জেগে কাজ চলতো, পরপর দিয়ে একটা কাজ চলে যেত। এই আর্টিস্ট যারা আপনার ডিজাইন করতো ব্লকের যে এইসব সিল্কের ব্লকের ডিজাইন করতো, আগে ওদের তো বেশি দরকার, কারণ কোনো দোকানদার পেন্টিং হবে আর সিল্কের ব্লক তো আমাদের আর্টিস্ট করতো। হ্যাঁ, এইসব যে আর্টিস্টগুলি ছিল এইগুলো সংখ্যাটা খুব বেশি, তারা কিছু কাজই পাচ্ছে। আমাদের বন্ধুদের আর্টিস্ট করার নেই, মানে এখানে ছাড়া আমার কোনো ছাড়া যে ছাঁচের লাইনটা কারিগর বাড়ি খেয়েছিল না, কয়েকজন শিখেছিল, যেমন প্রথমে লয়েল দাস, কিশোরমোহন দাস, ভোজনরাম দাস, হ্যাঁ, এই 4-5 জন ছিলেন, তখন এই ছাঁচের বাড়িটা শিখেছিল। এনারা এই কাজটা করতে হয় 88-90 পর থেকে আস্তে আস্তে আমরা এটা করে শুরু করেছি। তখন কম্পিউটার মিটিংয়ে চালু হয় না, সবে স্টার্ট হচ্ছে, কম্পিউটার চালু হওয়ার পর ধীরে ব্লগ লাইনটা করে। যেহেতু আমরা ব্লগ লাইন ছাঁচের লাইন দুটোই করি, ওই জন্য ধীরে আসে ছাঁচের লাইনটাকে যোগ দেওয়া, এবং ছাঁচটা চাহিদা বেশি আছে। ছাঁচের লাইন তো বলতে আমাদের মোটামুটি কয়েকটা এখানে যে আমরা আছি সেখানে আমরা কাজ চালাই, ওই জায়গায় তো ব্লগ লাইন ছাঁচের ছিল, আমরা ব্লগ লাইনটাই চালাই, প্রথমটা পাল্টে চালাই। জিং ব্লক ছিল, এখন অন্য প্রসেসে চলে আছে, কম্পিউটারের সব সিস্টেম ওই লাইনটা হয়ে গেছে, আস্তে আস্তে ব্লক লাইনটা কমে গেছে, সামনে খুব সামান্য আছে। আমি তো একটা কথা বলতে পারবো যে হাতে কাজের মান নেই, হাতে কাজের কোনো মান নেই, কোনো কাজ নেই। যেমন যারা মূর্তি করে তাদের কোনো মান নেই, যারা কাটে, আমরা তো শিল্পীরা যারা শিল্পী বলতে গেলি তাদেরও মান নেই, তাদের চাহিদা আছে। হ্যাঁ, এই হাতে কাজেরও চাহিদা থাকে, এর সঙ্গে মান নেই। Wandering through this chaotic street, awakened from its illustrious past by the machines and humans, with their constant honking and gibberish, one can assume that even if these woodcut engravers do not consider themselves as artists, oblivious to their craft's beginning, somewhere they recognize their true identity, hidden amidst the mundane demands.
Ashik Fellow. May I now request our speakers for this evening, Pranab Ranjan Rai and Yoshit Pal, to kindly come up on the dais and join the Sen too, because we have a pleasant task to perform here. So on behalf of the hosts, someone from the co-host organization, Aakaar Prakar, will now felicitate the speakers for the evening with floral bouquets. Namaskar. Since we consider Joyatuda and Ashita to be part of the host, we are felicitating Pranab with flowers. There has been a small little catalog brought out on the occasion of this exhibition, which will be formally launched today and will also be available outside of the counter. So may I request Pranab to please formally launch the catalog. And the other also to hold up, I think, for the photo opportunity. So after the discussion, of course, you will find the catalogs at the desk outside. So I would now like to request Veena Nath from Aakaar Prakar to kindly introduce Ashik Pal and then hand over the proceedings for the evening to him. Thank you, Radhika. Ashit Pal is well known in Kolkata, but still we are going to do a little formal introduction. He was trained in the fine arts from Government College of Art, Calcutta, and spent several years at the AVP Media Group as an art director. His participations include triennial international art exhibitions by Lalit Kala Academy, solo exhibitions, and international art camps. Ashita is very well known for his interest in cut prints of 19th century Kolkata. He's also done a book by the same name, which is published by Seagull Books. 1984, The Art Journal Artist, a literary journal, Samkali Kolkata for many years. He has written more than 500 articles on art and old Kolkata. He was the chief coordinator for the documentation of the history of Chitpur native art of Chitpur and allied areas of Calcutta, which you just saw, for the Lalit Kala Academy and the Ministry of Culture from the year 2013 and 15. He's written many other books, but what I would like to talk about is also the exhibition that he curated called the Swadeshi Art at Aakaar Prakar in Delhi, 2017, where he also delivered a lecture on popular prints of 19th century Kolkata, organized by the Raza Foundation in New Delhi. I would now like to hand the mic over to Ashita to take hold of the proceedings and to also introduce Pranab Ranjan. Before Ashik takes the microphone, it's a bad habit you're using the microphone, you keep on coming to it. There is another little pleasant task we want to perform here. I would like to request Joyce Secretary to kindly hand over a little memento on behalf of Victoria Memorial to Pranab and Ashik Pal. So, Vedant. Alright, now it's over to Ashik Pal. আপনি কি এখানে বসে কর্ডলেসটা ইউজ করবেন না এখানে করবেন, whichever you are comfortable. নমস্কার। আপনারা এইখানে যে প্রদর্শনীটা করছে এখন, আপনারা সকলে আগেও দেখেছেন, হয়তো আজকেও অনেকে দেখেছে, এবং এক্সিবিশনের সঙ্গে সঙ্গে যে এখন যে ফিল্মটা দেখানো হলো সেটাও হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে চিতপুর অঞ্চলেরই আমি এই কাজটা করছি আর দীর্ঘদিন ধরে। তো শুধুমাত্র একটা জিনিসের সন্ধানে যে আমরা যে মডেল আর্ট বলে যে জিনিসটাকে আমরা এখন সকলেই স্বীকৃতি দিয়েছি, তার পেছনের ইতিহাসটা কী,
সেই ইতিহাস বুঝতে বুঝতেই আমাকে সেই রাস্তায় যেতে হয়েছিল। যে আমাদের কলকাতার প্রথম যে দীর্ঘ সরণি চিতপুর, যেখান থেকে বলা যেতে পারে ভারতবর্ষের রেনেসা সূত্রপাত হয়, সেই রেনেসার জায়গা থেকে আমার মনে হয়েছে যে কিছু লোক বোধহয় আড়ালেই থেকে গেছে। যখন কালীঘাট পথ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে এবং লাইমলাইটে আসছে তারা পৃথিবীর কাছে, উডকাট আর্টিস্টরা কিন্তু বা উডকাট যারা করে তারা কিন্তু কোথাও লাইমলাইটে আসতে পারেনি। এবং সালভিন্সের কাজের মধ্যেও কিন্তু সেই পেশার কাউকে আমরা দেখিনি, এবং অনেক পেশাই বাদ গেছে সেখানে, বহু পেশা এসছে যেরকম, কিন্তু এই পেশাটা অনেক পরে তৈরি হয়েছে। যখন আর্চার সাহেবের পপুলার আর্ট অফ ইন্ডিয়া বইতে কিছু শিল্পীর কথা বলা হয়েছে, তারা সব বিদেশি শিল্পী, কলকাতায় কিছু বই তারা চিত্রায়ন করেছেন। এবং এইখানেতে যখন বাঙালি শিল্পী রামচাঁদ রায় 1816 সালে যখন যে ইলাস্ট্রেশন করে, ইলাস্ট্রেশন যাই থাকুক তাকে একটা ইতিহাস তৈরি করে ফেলবে। এবং সেই যে পথ চলা শুরু হলো, তারপর থেকে কিন্তু এই কাজটা হচ্ছে দুটো সম্পূর্ণ ভিন্ন ধারাতে। একদিকে যখন কালীঘাট পথ একটা সামাজিক প্রয়োজনে এবং শিল্পীদের নিজেদের ভালো লাগা থেকে গড়ে উঠছে এবং একটা পরম্পরাগত দিক থেকে তারা কাজটা করছে, উডকাট আর্টিস্টরা কিন্তু সেটা করেনি। উডকাট আর্টিস্টরা যখন এসছে, কেউ হয়তো স্বর্ণকার গোষ্ঠী থেকে এসছে, কেউ সূত্রধর গোষ্ঠী থেকে এসছে, এই যে বিভিন্ন গোষ্ঠী থেকে এসেছে তারা কিন্তু কারো কাছ থেকে শিখে আসে, হয়তো কখনো কখনো বিদেশি কোনো শিক্ষকের কাছ থেকে কিছু প্রক্রিয়া শিখেছেন এই মাত্র, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। তো এইটাকে আমার মনে হয়েছে যে একটা ধারা তারা নিজেরাই অজান্তে গড়ে ফেলেছে। এই ধারাটি কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেটার দিক থেকে বলা যেতে পারে যে আপনারা হয়তো দেখেছেন ডিসপ্লে প্রিন্ট, তার আয়ু খুব বেশি ছিল না, মাত্র 50 বছর ছিল, কিন্তু উডকাটের আয়ুটা মোটামুটি 100 বছর 110 বছরের পর্যন্ত থাকে। এই যে ডিসপ্লে প্রিন্টে কিন্তু আমরা একটা দেখলাম চূড়ান্ত প্রকাশ, যে শিল্পীরা যে সমস্ত ভাবনা নিজে থেকে করছে, হয়তো কারো অনুরোধে নয়, প্রকাশকের অনুরোধে নয়, বা সামাজিক যে সমস্ত কাজগুলো হচ্ছে বা যেসব বিদ্রুপ হচ্ছে সেগুলোকে নিয়ে কিন্তু তারা বিক্রির উদ্দেশ্যেই কাজটা করছে। ফলে একটা কিন্তু ধারা তৈরি হয়ে যাচ্ছে অজান্তে, কোনো শিখে নয়। শেখার দিক থেকে আমি খুব ভাবনায় ভেবেছিলাম, আপনারা দেখেছেন এই ছবিতেও কালিদাস পালের একটা ছবি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যেরকম রামধন স্বর্ণকার আছে, পঞ্চানন কর্মকাররা রয়েছে, বা নিত্যলাল দত্তরা রয়েছে, তাদের কাজ কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই যে কালিদাস পাল, তিনি কিন্তু শিখতে পেরেছিলেন একজন বিদেশি শিক্ষকের কাছ থেকে আমাদের কলকাতা আর্ট স্কুল, এবং আর্ট স্কুলটাও সেই চিতপুরের ধারেই গড়াহাটাতেই প্রথম শুরু হয়। এবং 1855 সালের হিসেবে দেখা যাচ্ছে 30 জন উডকাটার একটা স্কুলেতে ভর্তি হয়েছে। সেখানে শুধুমাত্র 3টে বিষয় পড়াবার জন্য স্কুলে শুরু হয়েছিল, একটা মডেলিং, একটা উডকাট, আর তার সঙ্গে ছিল লিথো। অর্থাৎ এই 3টেই ছিল খুব প্রয়োজনীয়, এবং বিদেশিদের কাছেও এটা খুব প্রয়োজনীয় ছিল। কলকাতাকে যদি নগরায়ন করতে হয়, সাজাতে হয়, তাহলে এদের দরকার হবে খুবই। তো যে কথা বলছিলাম যে যখন এই ধারাটা হচ্ছে, কালীঘাট পথের সঙ্গে কিন্তু তাদের লড়াই করে থাকতে হয়েছিল। অনেক সময় আমরা দেখেছি তাদের কাজের মধ্যে কালীঘাট পথের অনেক ছাপ রয়েছে, অনুকরণ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তারা চেষ্টা করেছেন নিজেদেরকে একটা জায়গা তৈরি করে দিতে পারে। এবং একটা সময় কালীঘাট পথও কিন্তু পিছিয়ে যেতে বাধ্য হয় এই উডকাটারদের কাছ থেকে, কারণ তারা অনেক সস্তায় প্রচুর ছবি দিতে পারছে। তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছাপছে আর তুলোতে রং করে করে বাজারে ছেড়ে দিচ্ছে, এবং প্রচুর সস্তাতে কালীঘাট পথ থেকে ওগুলো পাওয়া যাচ্ছে। আবার একটা সময় এই উডকাট যারা কাজ করছে তারাও কিন্তু কোণঠাসা হয়ে পড়লেন যখন লিথো ছবি আসতে শুরু করল। যখন অন্নদাপ্রসাদ বাগচিদের স্টুডিও বা তাদের মানে কাজগুলো, বিশেষ করে চোরবাগান, কাঁসারিপাড়া যে সমস্ত কাজগুলো হচ্ছে, সেটার সঙ্গে খুব ভীষণভাবে কাঁসারিপাড়া বিশেষ করে বা চোরবাগানে কালীঘাট পথের মধ্যে সম্পর্ক থাকতে পারে, কিন্তু অন্নদাপ্রসাদ বাগচির কাজের মধ্যে কালীঘাট পথের কোনো সম্পর্ক ছিল না। তার কাজের মধ্যে ইউরোপিয়ান অনেক প্রভাব থাকলেও তিনি চেষ্টা করেছেন কিন্তু স্বদেশী একটা ভাবনাকে এনে দেওয়ার জন্য। তার
জামা কাপড় থেকে তার পরিবেশ, তার বিশ্ব রচনা সব কিছুর মধ্যে একটা স্বদেশী চেতনা কিন্তু ছিল। এবং এই চাপের ফলেতেই কিন্তু কিছুটা তারা কোণঠাসা হয়ে পড়েছিলেন যারা ডিসপ্লে প্রিন্ট করতেন। কিন্তু তাহলে এই উৎখাতদের কিন্তু একটা রাস্তা কিন্তু তারা ভাবছেন যে আমাদের বন্ধ সত্যি হয়ে যাবে, কিন্তু তাদের রাস্তা কিন্তু বন্ধ হয়নি। আমাদের পঞ্জিকা প্রকাশকরা এবং বটতলার প্রকাশকরা কিন্তু তাদের সঙ্গে যেভাবে তাদেরকে ব্যবহার করেছেন, আমার মনে হয় যে বটতলার প্রকাশকরা এই উৎখাতদের না পেলে বোধ হয় এতটা জনপ্রিয় হতে পারতেন না। শুধুমাত্র একটা উদাহরণ হিসেবে আমি দিচ্ছি, যখন মাইকেল মধুসূদনের শর্মিষ্ঠা প্রথম অভিনয় করা শুরু হলো বেঙ্গল থিয়েটারে, বেঙ্গল থিয়েটার সবাই শুরু হয়েছে, বেশি দিন চলতে পারেনি। ঠিক সেই সময় যখন 1873 কথাই বলছি, তখন তারকেশ্বর স্ক্যান্ডাল মামলাটা শুরু হলো। এবং তারকেশ্বর যখন এই মামলাটা যখন কাগজে বেরোতে শুরু করেছে, তখন পটুয়ারাও কিন্তু ছবি আঁকতে শুরু করলেন, একদম মানে ধারাবাহিকতা বজায় রাখে। ঠিক সেই সময় উৎখাতরাও কিন্তু থেমে থাকলেন না। একটা বই বেরিয়েছিল, সেটা মূলত যাত্রা করার জন্যে শর্মিষ্ঠা নাটককে বসিয়ে দিয়ে ওই নাটককে ঢুকিয়ে দেওয়া হলো সেই নাটকের হলেতে, বেঙ্গল থিয়েটারে। তার কারণটা কি, ওই লোক দেখতে আসছে না শর্মিষ্ঠা নাটক। কিন্তু যেই মুহূর্তে তারকেশ্বর স্ক্যান্ডালের সেই নাটকটা শুরু হয়ে গেল, হাউসফুল চলতে লাগলো। সেই একটা চটি বইতে দেখা গেছে 6টি কি 7টি ছবি ইলাস্ট্রেট করা হয়েছে উৎখাতেতে একটা ধারাবাহিক বর্ণনা হিসেবে। অর্থাৎ এই বর্ণনাগুলো যদি না থাকতো, হয়তো এই বটতলার বইগুলো কিন্তু দাঁড়াতে পারত না। আর এই বইগুলো কিন্তু একটা আমাদের সাহিত্য বলুন, আমাদের শিল্পের বলুন, একটা জায়গা কিন্তু তৈরি করে তারা দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে পরবর্তীকালে আরও সুপরিকল্পিতভাবে যে সাহিত্য সুচরিতভাবে তৈরি হতে পারে, সেই জায়গাটাকে তৈরি করে দিচ্ছে এই বটতলা সাহিত্য। সুতরাং বটতলা সাহিত্য, আমাদের উৎখাত আর্টিস্ট, তারা কিন্তু একদম পরিপূরক। এইভাবেই চলেছে দীর্ঘকাল। এবং আজকে আমরা আর্টিস্টগুলোর থেকে যে ধারাটাকে দেখি, যেটা একটু আগে আপনাকে বললাম কালিদাস কালের, সেই ধারাটা কিন্তু সম্পূর্ণ একদম ভিন্ন। সেই কালিদাস কালের কাজের মধ্যে কিন্তু সেই ইউরোপিয়ান ছাপটাই রয়েছে পরিষ্কার হয়েছে। যেভাবে শিখিয়েছেন ইউরোপিয়ানদের শিক্ষকরা, তারা সেইভাবে প্রকাশ করে, কিন্তু এদেরকে কিন্তু কেউ শেখায়। আমি খুব তন্ন করে খোঁজার চেষ্টা করেছিলাম যে আর্টিস্টগুলোতে এই বিদ্যলাল দত্ত বা বিশ্বম্ভরাচার্য এদের কোনো নাম পাওয়া যায় না, কারো নাম পাওয়া যায় না। আমি প্রায় 40 থেকে 42 জন শিল্পীর নাম তৈরি করতে পেরেছি, তার মধ্যে কিন্তু একজনও আমি পাইনি ওই লিস্টের মধ্যে। যাদের পেয়েছি তাদের কিন্তু কাজ খুব একটা বেশি আমরা দেখতে পাই না, অর্থাৎ প্রকাশকদের কাছে কিন্তু তারা যেতে পারতেন না। তার কাছে কোথায় কাজ করেছেন, এমন জায়গায় কিছু কাজ করতে যার কিন্তু সক্রিয়তা কিন্তু আমরা পাইনি, হয়তো কিছু কপি কাজ করতে থাকতে পারে। যাই হোক, আজকে আমাদের কাছে যে আলোচনার জায়গাটা রয়েছে, যে প্রণবদা আমাদের সঙ্গে রয়েছে, প্রণবদার কথাই বলতে গিয়ে প্রথমেই বলি যে যখন আমি উৎখাত বইয়ের আমার প্রথম বইটা বেরোয় 1983 সালে, তার অনেক আগে থেকে কিন্তু আমি কাজটা শুরু করেছিলাম। এবং সেই কাজটা করতে গিয়ে কিন্তু আমাকে অনেক মাঠে ময়দানে ঘুরে অনেক কিছু সংগ্রহ করতে হয়েছে। আমার এই বইতে 4 জন লেখক লিখেছিলেন, তারা তাদের মতামত জানিয়েছিলেন। এই 4 জনের মধ্যে 3 জন প্রয়াত হয়েছে, একমাত্র প্রণবদা রয়েছে। এবং প্রণবদার লেখাকে সকলেই খুব সমাদর করেছিলেন এবং ভীষণভাবে এই বইটাকেও উজ্জ্বল করেছিল। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রণবদা অনেকদিন ধরে প্রিন্ট মিডিয়ামটা, বিশেষ করে সারফেস প্রিন্ট, এই প্রিন্ট মিডিয়ামটাকে নিয়ে কিন্তু অনেকদিন ধরে তিনি লিখছেন, কাজ করছেন এবং পড়াশোনা করছেন। তো আজকের আমাদের এই প্রদর্শনী এবং এই আলোচনা আমার মনে হয়েছে যে অনেক দিন বাদে প্রণবদার কাছ থেকে আমরা আবার একটু শুনতে চাই, যেটা উনি যদি পরিষ্কার করে বলেন। আমরা জানি যে জাপানে বা চীনে যে উৎখাত বা রাশিয়া বা অন্য জায়গায় যে উৎখাত, তাদের সঙ্গে কিন্তু আমরা এই উৎখাত মেলে না, কোনোভাবেই মেলে না। আমি সবসময় বলি যে বটতলার উৎখাত মানে বটতলারই উৎখাত, এটাই কোনো একটা সম্পূর্ণ ধারা এবং সেটা মধ্যে সারা পৃথিবীর কাছেই পরিচিত হতে পারে। যেভাবে কালীঘাট পট হতে পেরেছে, এই বটতলার উৎখাতও কিন্তু সেই একই রকমভাবে হতে পারে। তো আমি প্রণবদার কাছ থেকে জানতে চাইব যে এখন এই অবস্থাতে এই উৎখাতের যে আধুনিক জায়গা চলে এসেছে, যে সমস্ত শিল্পীরা কাজ করছেন, সেই জায়গা থেকেও প্রণবদার একটা সেই পার্সপেক্টিভে আপনাদের সঙ্গে কিছুটা আলোচনা করুন। এবং তারপরে যে প্রণবদার কথা বলার পর আপনাদের উপর যদি কোনো প্রশ্ন থাকে বা আলোচনা করার থাকে, আমরা আলোচনা করব। নমস্কার। থ্যাংক ইউ।
Thank you, Dr. Kedar. Thank you, Rina, Abhi. And on taking a cue from last words of Akhil, I will also name a person whom I consider to be a wonderful, wonderful woodcut artist of the day. He is standing there, Srikant Kapoor. Anyway, listen, there is an interest now in the history of objects, of history of materials. And each material, each object has a history of human use of the object. Now, have we ever thought, while taking a look at the woodblock prints there, that why and when people started making images and designs in wood and taking prints out of it? For that, and if we have to evaluate any art activity of a region, we have to take a global view to evaluate it. Unless we do that, we may either overrate or underrate an activity. Let's go back a little. Prints from cut wood through the medium of an ink on a surface, say paper surface, were first taken in China way back in the 7th century. From there, it traveled to Korea and to Japan. The first printed book printed out of a cut wood block on paper was made in the 7th century. The book has been found. The book is a book of scripture, and its name is Vajra Sutra or Vajra Sutra or Diamond Sutra. The second lot, and really a big lot, was discovered from the same area, Kunhuan Caves. These
north. These were 3 pitacles. Each folio page would contain lettered text along with images and designs. This is the ancient-most history of getting vehicles out of warp wood. Then suddenly, from the 15th century Europe, comes curious printed objects printed out of warp wood. These objects were small objects with images of various sinful activities which deserve to be condemned. And we also see playing cards, small cards. Nobody has established any connection with what was happening in 7th, 8th, 9th century East and 15th century West, especially Italy and northern states, Teutonic states. But the objects were technically similarly warped things. Why? These had no connection with each other. The purpose simply was to reach out art, images and designs to many who were unlettered, who didn't otherwise read the message. The messages were contained in the images and designs. So there was an intention of communication. Communicate something. In the East, it was the rising Buddhism which wanted to communicate it to various people who were not yet Buddhists. In the West, it was the business of the church. Church would ask the sinners to confess, and their crimes they would give in images and designs to the criminal who would go into boxes like this and saying that I do penance for this crime I have done. And most of these people were gamblers. They would gamble with the cards. And after gambling, they would do the crime, or through gambling, they would do the crime for which they would
appearance. So these were functional things which came out of some social use, which is very important to know. What happened? Excuse me. In our time, possibly, the traditional ways of communications were perhaps different. Maybe those were much oral, auditory than these. Or visual aids were not so much necessary. And when we look at the history of our religious communication, we can see that there were rituals to communicate. Orally mostly, visually of course, but on a secondary level. But the contact with the West, the initiation of people of one area, one region, in to the ways of the new coming rising powerful group and know their minds, know themselves also. There was need for a new kind of communication and printing. As you all know, was introduced in the country first by the Portuguese and then by other powers, including French and English, to communicate the message of Christianity. And the first major use of printing in this country was to communicate something new, some new ideas, religious and about governance. Why I say governance? Because the first Bengali book, as you all know, is the Grammar of Bengal language. That was for communication of language skills. How can language skills can be adapted? Then, even before that, the Portuguese had published a book called Tripar Shastre Orthovid. That's about Gospels. Communication of new ideas about it. So, communication function became the motive force of printing and printing in a country where the rate of literacy was still very low, but visuals, designs and images could come out that level. That was this communication function is what led to the development of printing, of designs
incidentally, the earliest efforts in printing of designs and motifs and images had to be learned. We really do not know from whom the designers of the Bengali translation of Cornwallis Ode, published in 1798, which contained chapter and designs made in woodblock. Who did that? How they did it? From whom they learned? No. In the 4 woodcuts, no, I won't say woodcut. Let me be very specific a little bit. The first woodblock prints that we see in a Bengali publication dated 1816. That is, the publication, as what it has already seen, is All the World, published by Ganga Prasad, from Paris and Paris. Now, we really don't know from whom these artists. It was not Ramchand Rai. Ramchand Rai only did the 2 etchings, which were there also, along with the 4 woodcuts, because a little analysis of the stylistics reveal that the man Ramchand Rai, who did, comes from a tradition of late Mughal period. But the 4 woodcuts are not of the same kind. The 4 wood engravings were different. In the sense that they were very, very eclectic in stylistics, in visual language. And in the 4 woodcuts, or the woodblock prints, you can see there is an attempt at executing a 3-dimensional perspective, although very well, and make the images in volume, which that is not in the earlier metal images. So, from the very beginning, the wood engravers would really be interested in learning technical things, which they did till very late in the 19th century.
idea from looking at European prints that there has to be a three-dimensional perspective. Some techniques have to be adapted to create that, and there has to be a feel of volume. For that purpose of technical representation. So, it was essentially very eclectic. Because one thing I would like to make it very clear here, that in fact, this exhibition should have made it clear that wood cut, wood engraving and wood carving are three different things. Wood engravings are done on cross-section, sectionally cut wood branch and put in that wooden engraving around, and wood cuts are done on lengthwise cut planks. Wood engravings are done with durian, a needle, for which they had revised the Bengali name also, Guli. Guli would have a bulb-like wood ending so that it can be put. Then for printing of small things, especially in books, wood engravings are the obvious things, because wood cuts are larger objects which has been cut with gouges. There are two types of gouges, one V gouge and one Q gouge. And most of the early Bengal things that you see, especially in books, are wood engravings, not wood cuts. But our technicians could also, because they didn't learn it from the Europeans, could also, until very late, could also use wood carving designs, because some of them were actually those carpenters who would use কি বলে গো বাটালি they would use that, and often later they would combine all the three techniques. But you should know that for printing books, wood engraving was the main thing that was used. Not wood carving, but wood engraving with woody in Bengali. In English, it's during. No. As we have seen, that
communication function was the driving force everywhere behind the wish to have multiple copies of same thing, same art. Because it should be designed to reach out to many, not to create something for a corporate, for a collector, but reach out to many. That now the way our Bengal book to reach out to many, what was the necessity? Just look at the early books. Annoda Mongol, 18th century Mongol Kapur written by Bharat Chandra. An erotic literature at best. Ganga Bhakti Tarangini, 1880. What is it? The religious textbook. Sangit Ratnavar Tarangini. It's a book on musical art. Ragamala paintings, you know of the name Ragamala painting. These are like Ragamala paintings. No special communication program. No special communication program that can carry an emotion or a conviction to others. But as we know, Swadeshi was a movement and a political movement. A political movement always has an agenda of communication. In political science, it is believed that political movements for the growth, decay, growth, development and decay depend upon community. So, when you link the Bengal woodcut or wooded engraving or woodcar with prints and say it's a Swadeshi movement, I only never had a program of communicating the kind of politics that was associated with Hindu Mela, Swadeshi Mela, or later Satyagraha or anything. So that is really very difficult for me to take that decision. So medium, ontology, this medium ontologically is a communication medium. And when you link the communication medium with the political movement, it has got to have an emotional content, a passionate content. Fact, I don't see anything. Yes, Kalighat Fort we celebrate because Kalighat Fort
For many reasons, I won't go into that. That's a separate issue. Adds a grotesque content, and they wanted to protest against something. That was really a protest. Thank you. মূলত একটা বিতর্ক তুলে দিয়েছেন, তো আমি এই বিতর্কের মধ্যে বেশিটা যেতে চাইছি না। তাহলেও আমি স্বদেশী শব্দটার উপরে আমি যে কারণে জোরটা দিয়েছি, আমি উদ্বোধনের দিনও বলেছি, আজকেও বলছি যে স্বদেশী আন্দোলন একটা অধ্যায়, এবং স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে উঠেছে, সঙ্গীত হয়েছে, সাহিত্য হয়েছে, শিল্প হয়েছে, কিন্তু এই স্বদেশী আর্ট কথাটার ভাবনাটার মধ্যে কিন্তু আমরা অন্য বীজ রেখেছিলাম। সেটার একটাই কারণ, যেটা হচ্ছে যখন আমাদের এই কলকাতার যে শিল্পীরা একমাত্র ইউরোপিয়ান আর্টেরই তারা দেখতে পাচ্ছে যে এখান থেকে ইউরোপিয়ান দৃশ্য, পোশাক, তার চরিত্র, তার কম্পোজিশন, তার থেকে বেরোবার চেষ্টা করেছে। এই যে বেরিয়ে গিয়ে তারা একটা নিজেদের মতন করে তারা একটা চিত্র তৈরি করেছেন, ইমেজ তৈরি করেছেন, সেটার থেকেই কিন্তু ভাবনাটা এসে স্বদেশী। এবং আমাদের এখানে যে আপনারা যে ছবিটা দেখছেন, এখানে একটা সার্কাসের ছবি আছে, এখানেও দেখতে পাচ্ছেন যে সার্কাসের ছবিটা এর মধ্যেও কিন্তু একটা স্বদেশী ভাবনা ছিল। যখন এই সার্কাসের ছবিটা উদ্ঘাটনটা করেন, তাদের মধ্যে কিন্তু ছিল বাঙালির প্রথম সার্কাস, পাকিস্তান বসির সার্কাস, প্রবোধেশ ঘোষ। এবং এই বাঙালি সার্কাসেতে যিনি যেই মহিলা সিংহের ওপর যে খেলা দেখাচ্ছেন, তিনিও প্রথম বাঙালি মহিলা যিনি সার্কাসেতে প্রথম এলেন এবং এই সার্কাসটা দেখাচ্ছেন। এবং সেটা তখন সেন্সেশন হয়েছিল, সেই সেন্সেশনটাই কিন্তু উদ্ঘাটনদের মধ্যে দিয়ে কিন্তু আমরা তার ছাপটা পাই। এবং এরকম ধরনের অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমাদের মূল জায়গাটা ছিল যে একটা নতুন ভাবনাকে নিয়ে তারা এসছেন। এই সমস্ত শিল্পীরা কেউ কেউ একাডেমিক শিক্ষায় এসেছেন, কেউ কেউ একাডেমিক শিক্ষা না নিয়ে এসেছেন, এবং যারা একাডেমিক শিক্ষা না নিয়ে এসেছেন তাদেরকে নিয়ে কিন্তু আমাদের মূল কাজটা ছিল। এবং তাদের ভাবনা থেকে যেগুলো এসেছে সেই ভাবনাটা আমরা প্রকাশ করেছি। এবং সেই ভাবনাতে বড়দা যেটা বলেছে সেই স্বদেশী শিল্প, সেটাও আছে, কিন্তু আমাদের এই স্বদেশী শিল্প এই পার্সপেক্টিভটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আপনাদের মধ্যে যদি কারো কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এবং বড়দা রয়েছে, বলুন। আমার নাম প্রফেসর অলোক কুমার, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াই। My question to you, sir, is that why this art did not get that kind of stature that we see in, for example, in the work of Albrecht Dürer and others. Albrecht Dürer and the others. Because he himself, as you know, sir, for Emperor Maximilian II, he did a prayer book in woodblock print and hand-painted it. My answer to you would be that our woodblock workers didn't have a project. They were not enthused by a project to communicate one kind of idea which gives motive force to any art anyway. You have talked about Dürer, Albrecht Dürer. Just remember that Albrecht Dürer had a mission. That mission had nothing per se to do with printmaking as such, but the mission of projecting a view of Christianity which was new
not common with the medieval, few of the medieval times. It was a Renaissance theme. He wanted to project that. That's why Albrecht Dürer's project cuts across all the media that he had practiced. He's a great painter who incidentally was also an engraver and an etcher. So there cannot be any comparison. The kind of passion, the kind of intellectual engagement, the kind of emotional engagement that Dürer had with Christianity of the time against Christianity of the earlier times had guided him through his art. That is the difference. Mine is not a question, but sort of a rejoinder. One of the very sort of prominent connections, lineages of woodcut is also to get to see something on the terracotta narrative slabs of terracotta temples, because there's a saying that the terracotta slabs were taken from the molds made out of wood, and they were wood cuts actually, and we get to see the characteristic features of wood cuts on these compositions, terracotta compositions as well. So there was a sort of a tradition of woodcut way back, say in the early 17th century as well. Number one, you have been referring to the plaques, terracotta plaques on terracotta temples. This tradition of Bengal is not as old as we wish to believe. Because the earliest terracotta temple extant now is the Shinhobhayani Mado of East Bengal. And that is the date plaque. The date plaque says it's late 15th century. From late 15th to 19th century. From late 15th to 19th century is the terracotta temple era. Now, yes, I do agree that some of the woodblock prints can remind me of the terracotta temples, terracotta plaques, and you can say that there. But as I say, most of our wood engravings, wood cards are very eclectic. They are taken from so many different things. And especially the terracottas, like the woodblock prints, which remind me of late Mughal things, are directly derived from Pata painting. Pata. Pata were the book covers, wooden book covers, on which there used to be paintings. প্রচ্ছদ পাটাগুলো প্রচ্ছদ ছিল, এই প্রচ্ছদের উপরে আঁকা হতো, গোয়াশের মতন রং দিয়ে আঁকা হতো। আপনাদের মধ্যে আর কেউ কি প্রশ্ন রাখতে চাইছেন? তাহলে আমাদের আপনি বলবেন মাইকটা দিন।
study. Also, I would like to mention that in the Ashutosh Mukherjee collection, which has been given to the National Library, there is a huge collection of erotic books which has been given. But Shyama Prasad Mukherjee did not want it to be listed because he thought that people will feel that the Royal Bengal tiger also had an erotic collection. So will somebody, the younger people, will they take it up as a study, this field, and why it is not studied? It's a huge piece. Because as you see abroad, sir, yes. I got your point. Yes, I agree. And I'm one of the person, even as the great scholars who are in this watercolor Peshaki has mentioned about the pornography of watercolor. Watercolor specialized in pornography printing also. Now, in our agitated days of watercolor, we often tend to forget this aspect of watercolor. Of course, there is. And I have heard, though I have seen, that there are illustrated pornographies in the Ashutosh Mukherjee collection in the National Library. মাইকটা দেখে দেবো। Yes, okay. I'm Arundhati Rai, okay, just essentially an art lover, and therefore I'm here. Looking at that film that was shown a little while ago, I thought it was very meaningful before your lectures, respective talks. It helps to connect. And the saddest thing I thought about the film was that the next generation are not keen to learn this hard work. Now, whatever remains as of now, is it possible for West Bengal government, Chief Minister, to do something for these craftspeople? Because once they are gone from the scene, such beautiful work, how will it continue? I mean, it can take to some kind of technology, I'm sure, and get some, push to move ahead. And I saw Mr. Kaka work at the seminar the other day, the faculty member from NID. She didn't use traditional motives, She used all the modern scenarios on Kaka, which were equally dynamic, creative and original. So can we do something for them to revive? Because otherwise the economic viability and the aesthetics of this woodcraft will be gone. That will be very, very sad. Thank you. You have touched upon a subject which is really vast and in sad state of affairs. For instance, leave aside the craftsman, anonymous craftsman work. Where can you go to see Jaminera's landscape? Where can you go to see Nandalal Road? Where in Calcutta can you go to see the Arabian Nights city of Avannagar? These are Victoria Memorial, these are come to Victoria Memorial very recently, from 4 days. Anyway, actually, we don't really see our trades. We really don't know of our trades because of lack of institutional interest. We had only a person like who went around and collected, and they didn't we need Kamaladevi Chattopadhyay,
We need Pupul Jayakars to make us aware of the things that are no longer there, that those are not made. And it's these people who made us aware. There had been efforts, but very individual, sporadic efforts. And to be very, very frank, the kind of efforts Bangladesh Chattopadhyay had, Pupul Jayakar had, or Diva Sarabhai had, and they could fulfill their dreams to some extent, was due to the support given by Nehruvian state, which is no longer there. This state where we are living today is not existent, where it is in the center of the state. They don't have the intellectual power to realize what we are missing. আমি এই প্রসঙ্গে একটু সংযোজন করছি, সেটা হচ্ছে যে আমরা সরকারের কাছ থেকে কী পাবো না সেটা তার প্রত্যাশায় কিন্তু আমরা কখনো বসে থাকি। যখন আমরা উৎকাট বইটা বের করি তখনও কিন্তু আমাদের হাতে কোনো পয়সা ছিল না যে আদবি বইটা বেরোবে কিনা। এবং সুকুমার সেন এককভাবে কাজ করেছেন, তিনি যেহেতু একজন স্কলার এবং আমি একটা শিল্পী, আমার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কাজ করেছি এবং আমি কোনো স্কলারের দৃষ্টিভঙ্গি থেকে কাজটা করি। আমার মনে হয়েছে এই শিল্পটা সামনে আসা উচিত এবং তার সংগ্রহ করা উচিত। যখন দেখা গেছে যে কালীঘাট পর্ব কিন্তু একটা সময় সংগ্রহ করার জন্য অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি। কালীঘাট পর তার আগেই নষ্ট হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আচার্য সাহেব না দেখিয়েছেন ততক্ষণ পর্যন্ত এই কালীঘাট পর্বের ইনফ্লুয়েন্স মডার্ন আর্টের উপরে কি করে পড়বে? তারাপীঠ বন্দ্যোপাধ্যায়ের একটা আত্মজীবনী আছে। সেই আত্মজীবনীতে তারাপীঠ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনার যামিনী রায় পুরনো পথ জড়ানো পথ ইত্যাদি দেখে যামিনী রায়ের এক ছবিতে কিছু আর্টিফিশিয়াল এলিমেন্টস, যে এলিমেন্টগুলো দেখে আমার মাস্টারমশাই অ্যান্থ্রোপোলজিস্ট নির্মল কুমার মন্ত্রের মনে হলো তিনি তাকে কালীঘাটের ইম্পর্টেন্ট পরিচয় ঘটাবেন। সেই পরিচয় যামিনী রায় ঘটল অ্যান্থ্রোপোলজিস্ট নির্মল বসুর চেষ্টায়। নির্মল বসু তখনও পড়ুয়া, বেঁচে থাকা পড়ুয়ার কাছ থেকে পট সংগ্রহ করে যামিনী রায়কে প্রেজেন্ট করলেন। সেই পথে আবার নির্মল বসু সেই ধরনের পথে প্রেজেন্ট করেছিলেন নন্দলাল বসু। নন্দলাল বসু যে বইগুলো প্রশ্ন শুনিয়ে আমরা কথা বলি, তার উন্নীত হয়েছিল কালীঘাটের পরের থেকে করেছিলেন নির্মল কুমার বসু। আমরা এগুলো ভুলে যাই, আমরা মনে রাখি না, আমরা জানবার চেষ্টা করি। আমি যদিও সেই প্রসঙ্গে বলিনি, কেননা কালীঘাট পটের সংগ্রহ যেখান থেকে সংগ্রহ হয়েছে কিছু কিছু জায়গাতে, সেটাকে আমি কিন্তু মাস কালেকশনের কথা বলি। আমার বক্তব্যের মধ্যে ছিল যে আর্চার কালেকশনের কথাই বলছি। বিপিন কালেকশন করেছিলেন, তার নিজের ইয়েতে করেছিলেন এবং যামিনী রায়ের কালীঘাট পর্ষদয় এবং এই উটকাটে যামিনী রায় কালেকশন করেছিলেন, কিনেছিলেন এবং তার একটা বড় অংশ ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহতেই আছে। এবং এই যে যারা সংগ্রহ করেছেন তারা কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তি। আমার বক্তব্য হচ্ছে সেই জায়গাটা মাস জায়গাটাতে আসেনি। এবং সুকুমার সেনের যখন বইটা বেরোয়, আমার বইটা বেরোবার পরে বেরিয়েছিল, আগে লিখেছিল সুকুমার সেনকে তারা সেটাতে পুপুল জয়কারও তার ভালো আর্টিকেল লিখেছিল বিশ্বভারতী পত্রিকাতে এবং সেটা কিন্তু যথেষ্ট অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। এবং
এই যে বিচ্ছিন্নভাবে শ্রীপান্ত লিখেছিলেন, সুকুমার সেন লিখেছিলেন, আমি কিন্তু সেইটার কথা বলছি না। আমি বলছি সংগঠিতভাবে চেষ্টার কথা, যেটা উনি প্রশ্নটা তুলেছিলেন যে কোনো জায়গাতে সেটাকে প্রিজার্ভ করা যায় না, যেমন এই আর্টটাকে প্রিজার্ভ করা যায় না। আপনারা এই ছবিটা থেকে দেখতে পেয়েছেন, যে প্রিন্টটা দেখানো হয়েছে, যে যারা এখন সারফেস প্রিন্টিংটা মানে ছেড়ে দিয়ে এখন ডাইস মেকিংয়ে করছে, কারণ তাদের জীবিকার জন্য করছে, সেটা কিন্তু আরও কঠিন কাজ। যে কাজটা ডাইস মেকিংয়ে একটা সন্দেশের ছানা তার কতটুকু দিলে সে একটা সন্দেশ তৈরি হবে, এবং তার কস্টিংটা কী হবে, একটা উড কাটার বা উড এন্ডিভার তাদের মাথাতে থাকতে হচ্ছে। এই কঠিন কাজটা কিন্তু তারা করছে শুধুমাত্র জীবিকার প্রয়োজনে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মে থাকবে কি থাকবে না তারাও জানে না। কিন্তু এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত আমরা ব্লগ এখানে লিখেছি, তার যে সমস্ত পুঁজি ছিল, সেই সমস্ত কাজ করার মতো সেগুলি কিন্তু এখন পাওয়া যায় না, এবং সেই লোকও কিন্তু নেই সেই ধৈর্য করে কাজটা করবেন। এবং তার কাছে প্রথম প্রয়োজন হচ্ছে কেন করবো, ওরা করবোটা কে আমার এটা কিনবে। যেহেতু কম্পিউটারে সেক্ষেত্রে যে কথাটা আপনার শীতল দাসের কাছ থেকে শুনেছি, এখানে যখন দেখানো হচ্ছিল, যে আমরা যখনই এসে গেছে এগুলো দেখা যাচ্ছে আস্তে 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 সরে গেছে। ঠিক যেরকমভাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ব্লক মেকিংটা যখন শুরু হয়ে গেল 1920 সালে, তখন কিন্তু ধীরে ধীরে এই উপকারটাও আস্তে 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 কমতে লাগলো। কখন চলে গেল একটা মেকানিক্যাল জায়গাতে আমাদের পুরো জিনিসটা। তো ফলে এটা সংগ্রহ অবশ্যই করা দরকার। আমি ধরুন ব্যক্তিগতভাবে ব্যক্তিগত প্রচেষ্টাতে যতটা সংগ্রহ করেছি, হয়তো আরও অনেকেই করেছে, তো সেইগুলো সবটা একটা জায়গাতে যদি আসতে পারে, সেটা একমাত্র হতে পারে কোনো মিউজিয়ামের তরফ থেকে যদি হয়, সবচেয়ে ভালো হয়। তো আমার খুব ভালো লেগেছে যে এবারে জয়ন্ত বইটাতে আগ্রহ দেখছেন, এবং রীনা দাস এবং অভিজিৎ লাখরা যে আগ্রহটা দেখিয়েছেন, তাতে মনে হচ্ছে একটা দিক হয়তো খুলে যেতে পারে ভবিষ্যতের জন্য। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে বলি I think agree to disagree is as good a party line as it is. Yeah? So on that note, and Barokna has put together his bag and is ready to give for quite some time now. So he has given ample hints that the discussion has come to a close. So I would like to thank Barokna Rai and Ashik Khan for this wonderful evening's discussion, where not everything was hunky-dory, not everybody agreed with everybody, which is fine. But then she conclusively said that probably a new beginning is being made when some people are joining forces and showing some interest in this kind of work going ahead. So thank you all, also members of the audience, and there is some tea and our usual Victoria special shingaras and mishtis waiting for you.